জেনারেল ওয়াকারের নেতৃত্বে 5ই আগস্ট সেনাবাহিনী যে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যায় নাই, বা 4 আগস্ট যে দাঁড়িয়ে যায় নাই, তারা যে একটা সংযত আচরণ করেছে, এটাও কিন্তু জনগণের প্রতি একটা বড় ধরনের সমর্থন ছিল। সমালোচনা আছে, সমালোচনা তো অনেক করা যাবে, ঘন্টার পর ঘন্টা, সেনাবাহিনী বা জেনারেল ওয়াকার অনেকেরই করা যাবে, কিন্তু 5ই আগস্টে তার যে ভূমিকা, এটাকে তা আমাদেরকে মানে এটাকে আমাদের প্রশংসা। অ্যাকসেপ্ট করতে হবে। আপনি ধরছেন, আপনি ব্যক্তিদেরকে আটক করছেন, বিচারের মুখোমুখি করছেন, আপনি জেএমবি কে আপনি নিষিদ্ধ ঘোষণা করেছেন না, তাদের যে এই বাংলা ভাই শায়খ আব্দুর রহমানদের মৃত্যুদণ্ড হুম। দেওয়া হয়েছে, আবার সেই সংগঠনগুলোকেও তো বিচারের মুখোমুখি করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। সর্বোপরি আজকে মনে হচ্ছে যে পরিস্থিতি অনেকটাই শান্ত। মানে যেই হাসিন হুম। ভাই যেটা বললেন যে নানা গুজব কথাবার্তা আমরা শুনছিলাম, মিটিং এর পর মিটিং, উত্তেজনা, অনিশ্চয়তা, মোটামুটি আজকে পরিস্থিতি শান্ত, এবং আমার কাছে মনে হচ্ছে যে সব পক্ষই পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে এসেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেনাবাহিনী কিন্তু পুরো বিষয়টি উড়িয়ে দেয় নাই, সেনাবাহিনী তাদের মতো করে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। পাশাপাশি সার্জিস আলম একটা ব্যাখ্যা দিয়েছেন, নাসিরুদ্দিন পাটোয়ারির কথা বললেন, উনি একটা বক্তব্য দিয়েছেন যে এটা প্রকাশ্যে আনা ঠিক হয়নি, শিষ্টাচার বহির্ভূত। বা সার্জিস আলম, পাটোয়ারির বাইরেও আসিফ মাহমুদ কথা বলেছেন, সবাই মিলে কথা বলেছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এই বৈঠকটিকে ঘিরে এবং হাসনাত আবদুল্লাহর যে পোস্ট বা পাবলিকলি এই বিষয়ে কথা বলার পরে যে বিভিন্ন পক্ষের মধ্যে যে এক ধরনের সম্পর্কের যে টানা পোড়েন, বা সার্বিক পরিস্থিতিতে যে নানা কথাবার্তা শুরু হচ্ছিল, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে হয়তোবা কেউ বা কারা পর্দার অন্তরালে থেকে সব পক্ষকে হয়তোবা বোঝানোর চেষ্টা করেছেন বা কথা বলার চেষ্টা করেছেন। কারণ আমাদের এই মুহূর্তে তো বিপ্লবের স্পিরিটটাকে যদি আমরা ধরে রাখতে চাই, বিপ্লবের সব পক্ষকেই কিন্তু সংযত হতে হবে এবং সমঝোতায় উপনীত হতে হবে। আমার কাছে এটা ভালো লেগেছে যে এটা আর বেশি দূর বাড়েনি, এবং সব পক্ষই মোটামুটি ধরেন যে একটু সংযত হয়ে কথাবার্তা। হাসনাত আবদুল্লাহও কিন্তু ওই পোস্টের পরে আবার নিজেও পোস্ট করেছেন যে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, এবং সেনাবাহিনীকে আমাদের সহায়তা করতে হবে। এবং উনি ওভারঅল প্রতিষ্ঠানের প্রতি যে মানুষের যে আস্থা বা বিশ্বাস, সেটাও তিনি উল্লেখ করেছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে। আর আরেকটা কথা আমি যেটা বলবো হাসিন ভাইয়ের সঙ্গে একমত হয়ে, 5ই আগস্টের কিন্তু এই যে বিপ্লবের একটা অংশ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীও, আমি মনে করি তাদের অবদান আছে। অবদান আছে এই অর্থে, জেনারেল ওয়াকারের নেতৃত্বে 5ই আগস্ট সেনাবাহিনী যে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যায় নাই, বা 4 আগস্ট যে দাঁড়িয়ে যায় নাই, তারা যে একটা সংযত আচরণ করেছে, এটাও কিন্তু জনগণের প্রতি একটা বড় ধরনের সমর্থন ছিল, এইটা অস্বীকার করা যাবে হুম। না। এবং এই কৃতিত্ব কিন্তু জেনারেল ওয়াকারকে দিতে হবে। এবং আমি যদি খুব সাদামাটা ভাবে বলি, তাহলে 5ই আগস্ট জেনারেল ওয়াকার আওয়ামী লীগ এবং ভারতের সঙ্গে বিট্রে করেছেন, আমি বলবো। উনি তাদের সঙ্গে মানে আমরা যদি ওইভাবে চিন্তা করি, উনি আওয়ামী লীগের আমলে সেনাপ্রধান হয়েছেন, এবং আমরা সবাই জানি যে ওই সময় বাংলাদেশে শুধু সেনাপ্রধান না, সিভিল ব্যুরোক্রেসি বা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে কে কারা নিয়োগ পাবেন, ভারতের একটা পরামর্শ থাকতো বা তাদের একটা রিকমেন্ডেশন থাকতো, সচিব বলেন, মন্ত্রী বলেন। এবং আমরা এও শুনেছি যে সাতক্ষীরায় এক আওয়ামী লীগের প্রার্থী বলেছেন যে আমি তো ভারতের মনোনীত প্রার্থী, তুমি আমার সঙ্গে এরকম কথাবার্তা বলছো কেন? তো সেই জায়গায় হুম। কিন্তু আপনার 5ই আগস্ট দাঁড়িয়ে জেনারেল ওয়াকার যে ভূমিকাটা নিলেন, এটা স্পষ্টতই ভারত এবং আওয়ামী লীগের বিপক্ষে গিয়েছে। এবং সেই জায়গা থেকে আহ, আমরা তো চাইবো যে উনি উনার মেয়াদ পূর্ণ করুক, এবং বাংলাদেশে যে নির্বাচনটার কথা বলা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত, উনি কিন্তু বারবারই বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, এই বিষয়ে ওনার অবস্থান পরিষ্কার। এবং আরেকটা কথা, উনি বিভিন্ন সময় কথাবার্তা বলেছেন, বিশেষ করে পত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন যে সামরিক বাহিনীর এই মুহূর্তে ক্ষমতা নেয়ার বা হস্তক্ষেপ করার কোনো শঙ্কা বা সম্ভাবনা নেই। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে একটা বৈঠক হয়েছে ছাত্রদের সঙ্গে, আমি ওই বিষয়ে একটু পরে ব্যাখ্যা করি। এখন আমি ডক্টর হুম। ওয়াকার, সরি, জেনারেল ওয়াকারের যে কথাটা বলতে চাচ্ছি, আমি মনে করি এই জেনারেল ওয়াকারকে সরিয়ে দিতে চায় কারা? সবার আগে অবশ্যই ভারত এবং আওয়ামী লীগ চাবে জেনারেল ওয়াকারকে সরিয়ে দিতে। কারণ তার কারণেই তাদের যে পরিকল্পনা ছিল 5ই আগস্ট, সেটা তারা বাস্তবায়ন করতে পারে নাই। তো সেই জায়গায় আমি মনে করি যে জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যে মিছিল বা আন্দোলন, এটা আসলে সমীচীন না, ঠিক না। জেনারেল ওয়াকারকে রেখেই আমাদের নির্বাচন এবং পরবর্তী যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা করতে হবে। কারণ
ওনার কিছু অবদান অবশ্যই আছে, ওনার সমালোচনা আছে, সমালোচনা তো অনেক করা যাবে ঘন্টার পর ঘন্টা, সেনাবাহিনী বা জেনারেল ওয়াকার অনেকেরই করা যাবে, কিন্তু 5ই আগস্টে তার যে ভূমিকা, এটাকে তা আমাদেরকে মানে এটাকে আমাদের প্রশংসা। অ্যাকসেপ্ট করতে হবে, এবং সেই অনুযায়ী তাকে কিন্তু আমাদেরকে রাখতে হবে, কারণ উনিও জুলাই বিপ্লবের একটা পার্ট, এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে ক্ষমতার যে ভরকেন্দ্র, একটা ভরকেন্দ্রে উনি নিজেও অবস্থান করেন। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয়ত, সেনাপ্রধানের সঙ্গে ছাত্রদের যে আলাপচারিতা হয়েছে, এটা আমার কাছে নানা ধরনের যে তো কথাবার্তা হচ্ছে, তো উনি এখন কেন বললেন এই বিষয়টা, কিভাবে বললেন, আমরা গত কিছুদিন ধরে একটা কানাঘুষা শুনছিলাম যে আওয়ামী লীগ বা ভালো আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা পরিকল্পনা চলছে বা কাজ চলছে। আর সেনাপ্রধান উনি যেটা বলেছেন, উনি এটা এই ধরনের কথাবার্তা বলার আগেও কিন্তু আমরা দেখেছি যে একটা জোর কথা আছে যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আওয়ামী লীগকে একটা রক্ষা করার একটা প্রবণতা আছে, যে আইসিটিতে যেন তাদের বিচার করা না যায়, সেই সেই অপশনটা বাদ দেওয়া হয়েছে। সেই কিছু আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিষয়টা শুধু সেনা প্রধান বলেছেন বটে, কিন্তু এইটার সঙ্গে সেনা প্রধান বা সেনাবাহিনী নিজেরা জড়িত না। বিষয়টা এইরকম না যে সেনাবাহিনী বা সেনা প্রধান আওয়ামী লীগ বা ভালো আওয়ামী লীগকে আবার রিহেবিলেট করতে চাচ্ছেন। এখানে আরো কিছু অংশ আছে, স্টেক হোল্ডার আছে, উপদেষ্টাদের দু একজনের নাম শোনা যায়। স্যার তো যুক্তরাজ্যের কথা বললেন, নানা জায়গা থেকে ভারতের পক্ষ থেকে অবশ্যই একটা চাপ আছে যে ভারতও চাইবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা সম্ভব না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আর ফিরিয়ে আনা সম্ভব না। বাংলাদেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত যদি আমরা বলি, আমার মনে হয় শতকরা 80 থেকে 90% মানুষ আওয়ামী লীগের বিচার চায়। বিনা হুম। বিচারে, বিনা সাজায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে পুনর্বাসিত হবে, আমার ধারণা এটা কেউ চায় না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ঘটনা যা ঘটে গেছে, এখন এটা তো আর পিছনে ফিরে যাওয়া যাবে না। তবে সবকিছু মিলে আমার মনে হয় ভালোই হয়েছে, জিনিসটা অনেকটা প্রকাশিত হয়ে গেল যে কে কি চাচ্ছে বা কার কি অবস্থান। আমরা এখান থেকে ডায়ালগ করে, আলোচনা করে, এখন একটা অংশে তো এই কয়েকজনকে তো আপনার করতেই হবে, মানে কি মত ভিন্নতা থাকবে, এক একজন এক এক রকম কথাবার্তা বলবে। কেউ বলবে ঠিক আছে, আমরা আওয়ামী লীগকে ফেরত আনতে চাই, ভালো আওয়ামী লীগ আসুক। আমরা বলছি যে না, আওয়ামী লীগের আসলে রাজনীতিতে ফিরা। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে কিন্তু নিষিদ্ধ করতে বলতে আমরা বলছি না যে আপনি কালকে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন। আমরা বলছি যে আওয়ামী লীগকে এই মুহূর্তে বিচারের মুখোমুখি করা হোক সংগঠন হিসাবে, কারণ এখানে দুই ধরনের অপরাধ সংগঠিত হয়েছে। ধরেন আমরা বলছি যে শেখ হাসিনা বা উবায়দুল কাদের বা ডক্টর আসাদুজ্জামান খান কামাল বা সালমান এফ রহমান যারা দায়িত্বে ছিলেন, আনিসুল হক ছিলেন আইনমন্ত্রী, ব্যক্তি হিসেবে অপরাধ করেছেন, মন্ত্রী হিসেবে অপরাধ করেছেন, গুম করার নির্দেশ দিয়েছেন, গণহত্যার নির্দেশ দিয়েছেন। কিন্তু এইখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠান না, মানে আর্মি, র্যাব বা পুলিশ না। আপনি পুলিশেরও তো অনেকে সংযুক্ত ছিল এই গুমে বা খুনে, র্যাবের ডিজিএফ এর অনেকেই তো ছিল। এখন আপনি তো আর সেনাবাহিনী বা পুলিশকে টোটালি বিলুপ্ত করে দিতে পারবেন না, রিফর্মের মধ্যে দিয়ে যাবেন। কিন্তু সিভিলিয়ানরা যখন কালেকটিভ এফোর্ট নিয়ে আপনার এই ধরনের জেনোসাইডাল ক্রাইমে যুক্ত হয়, তখন তো ওই সংগঠনকে আপনাকে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের 5 জন যদি একটা জায়গায় কালেকটিভলি আমরা মিলিত হয়ে একটা ক্রাইম করি, একটা নাম দিয়ে, একটা নেটওয়ার্ক দিয়ে, হুম। তাহলে আমাদের ব্যক্তিরও বিচার হবে এবং সেই নেটওয়ার্কেরও তো বিচার হবে। আপনি বাংলাদেশের বিভিন্ন উগ্রপন্থী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছেন না? কেন করেছেন? হুম। ওই ব্যক্তিদেরকে তো আপনি ধরছেন, আপনি ব্যক্তিদেরকে আটক করছেন, বিচারের মুখোমুখি করছেন। আপনি জেএমবি কে আপনি নিষিদ্ধ ঘোষণা করেছেন না? তাদের যে এই বাংলা ভাই শায়খ আব্দুর রহমানদের মৃত্যুদণ্ড হুম। দেওয়া হয়েছে, আবার সেই সংগঠনগুলোকেও তো বিচারের মুখোমুখি করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। আমরা ওইটা বলছি যে আওয়ামী লীগকেও বিচারের মুখোমুখি করতে হবে, আপনার তাদেরকে শাস্তি পাশাপাশি দিতে হবে। নিষিদ্ধ করবে। এবং আমরা এটা নিশ্চিত, যদি বাংলাদেশে প্রপার ট্রায়াল হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ হারাবে। এইরকম গণহত্যার দায়ে তো নিরস্ত্র জনগণের উপর এইভাবে যারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এখন বিষয়টা হচ্ছে ওই ওই হামলায় কিন্তু শুধু পুলিশ বা সরকারি বাহিনীও অংশ নেয় নাই। এই হেলমেট পরে লাঠি সুটা নিয়ে আওয়ামী লীগের লোকজন অংশ নিয়েছে, মানুষকে মেরেছে, তারা হুম। মিলিটারি বা ধরেন পুলিশের সঙ্গে যুক্ত হয়েছে। তো সেই জায়গায় তাদের তো বিচারের করতে হবে, আপনার বিচারের মুখোমুখি করতে হবে, আমরা সেইটা বলছি। এবং সেটা দ্রুত করা উচিত, এবং সেই বিচার না হওয়া পর্যন্ত আপনার আওয়ামী লীগের কার্যক্রম
তাদের রাজনৈতিক কার্যক্রম বা যে কোনো ধরনের কার্যক্রম সাসপেন্ড করা উচিত, তাদের এই যে আপনার নিবন্ধন স্থগিত করা উচিত, এটা করতে হবে আমাদের। তারপরে আপনি বিচারের পরে সেটা নিষিদ্ধ হবে কি হবে না সেটা একটা ভিন্ন বিষয়। আর জাতিসংঘের যেটা বিষয়টা হচ্ছে যে জাতিসংঘ কিন্তু তারা নীতিগতভাবে মৃত্যুদণ্ড এবং যে কোনো সংগঠনকে নিষিদ্ধ করার বিপক্ষে। এখন জাতিসংঘ হুম, যে প্রতিবেদনটা দিয়েছে সেখানে কিন্তু তারা বলতে পারে না যে আপনারা এটাকে ব্যান করে দেন, নিষিদ্ধ করে দেন। বিকজ জাতিসংঘের যে আপনার প্রতিবেদনটা আছে এটা আমি মনে করি খুবই ভালো একটা প্রতিবেদন এবং সাম্প্রতিক ঘটনার উপর করেছে। এইটাকে আপনি ব্যবহার করে যে কোনো জায়গায় ট্রায়ালে ব্যবহার করতে পারবেন, এবং এইটা ট্রায়ালে ব্যবহার করলে অবধারিতভাবে সেই সংগঠনের উপর শাস্তি আসবে, সাজা নেমে আসবে। তো সেই জায়গায় আমি মনে করি যে জাতিসংঘের এটা একটা কৌশলগত অবস্থান ছিল যে এদেরকে নিষিদ্ধ করা যাবে না। কারণ ভবিষ্যতে এইটা যদি ব্যবহার করে আমাদের আইসিটি আছে বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি এই প্রতিবেদনটা প্রডিউস করা হয়, তখন তো আওয়ামী লীগ অবধারিতভাবে সাজার মুখোমুখি হবে, নিষিদ্ধ হতে পারে বা বিভিন্ন ধরনের শাস্তি হতে পারে এই নাৎসিদের মতো বা ফেসিস্ট ইতালিদের মতো। সেই জায়গার জন্য জাতিসংঘের উপর কোনো ধরনের দায়ভার না যায় সেই জন্য জাতিসংঘ একটা কৌশলগত অবস্থান নিয়েছে। তো আমি মনে করি যে এই জায়গাটা মানে সবশেষে আমি বলবো যে সব সর্বোপরি পরিস্থিতি আমার কাছে এই মুহূর্তে খুব ভালো মনে হচ্ছে। যে সংকটাপন্ন অবস্থার একটা সৃষ্টি হওয়ার সুযোগ ছিল, আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গায় মিছিল টিছিল করার একটা পরিকল্পনা করেছিল, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নানা ধরনের গুজব ছড়াচ্ছিল। তো সেই জায়গা থেকে যে সব পক্ষেরই যে একটা সংযত হওয়ার যে প্রবণতা, মানে কাউকে পারস্পরিক একদম দোষারোপ না করে, সেনাবাহিনী কিন্তু বলে নাই যে পুরোপুরি মিথ্যা হাসনাতের দাবি, হুম, তারা বলেছে বিভ্রান্তিকর, হাস্যকর। বা হুম, হাসনাত পরবর্তীতে একটু নরম হয়েছে, সেও বলেছে যে সেনা বাহিনীর সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই, সেনাবাহিনীকে সে এন্ডোর্স করেছে তার জায়গা থেকে। সার্জিসও কথা বলেছে, পাটোয়ারিও কথা বলেছে। আমার মনে হচ্ছে যে সব পক্ষ থেকেই একটা এক ধরনের কোঅপারেটিভ বা সমঝোতার একটা মনোভাব দেখা যাচ্ছে। এটা আমি মনে যাক, করি খুবই ভালো উদ্যোগ। অসংখ্য ধন্যবাদ।